সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অসাংবিধানিক। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। সারা দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। কাল দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুর্নীতি করলে জিরো টলারেন্স হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর। জ্বালানি তেলের প্যানিক বাই এখনো কমেনি, পাম্পে লম্বা লাইন। আজ থেকে উঠে গেছে তেল বিক্রির রেশনিং পদ্ধতি। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এখনো সময় আসেনি বললেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান। বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। চলতি অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে গেল ১৭ ফেব্রুয়ারি থেকেই বাকবিতণ্ডা চলছে। জামায়াত জোটের সংসদ সদস্যরা একই দিনে এমপি ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও নেয়নি সরকারি দল। এরপর থেকে বিএনপির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তোলা হয়। সরকার দলও পাল্টা বক্তব্য দিয়ে আসছিল, এমনকি বিরোধী পক্ষ আন্দোলনে নামারও হুমকি দেয়। আমরা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হব। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে এ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমরা সকল বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। উত্তর দিতে গিয়ে ব্যাখ্যা দেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির নেতৃত্ব দেয়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সে গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। এ বিষয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনারও আশ্বাস দেন তিনি। রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়টি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। স্পিকার অধ্যাদেশগুলো আলোচনার জন্য কার্য উপদেষ্টা কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে পাশ হয়। প্রতিবেদন দাখিল করেন বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। সব ধর্মের অনুভূতিকে প্রাধান্য দিয়ে শিগগিরই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আগামী অর্থ বছর থেকে প্রাথমিক পর্যায়ে ভর্তি পরীক্ষা না লটারির মাধ্যমে হবে, এই বিষয়ে জনমত এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত ব্যবস্থায় নিয়ে আসার চিন্তা করছে সরকার। সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকার দল ও বিরোধী দলের অধিকাংশ সংসদ সদস্য এই অধিবেশনে উপস্থিত আছেন। সকাল ১১টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে চলছে অধিবেশন। নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যে অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কৃষক কার্ড নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংসদ সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অন্যান্যরা।
কাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে প্রায় 12.5 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে এই এলাকার 1200 হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতাও দূর হবে। এতে হাসি ফুটছে কৃষক ও স্থানীয়দের মাঝে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে 54 জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান 16 মার্চ দিনাজপুরের কাহালুরের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। কাহালুরের প্রায় 12.5 কিলোমিটার এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এলাকার 1200 হেক্টর জমির সেচের আওতায় আসবে। দূর হবে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতা। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুষ্ক মৌসুমে বর্ষার পানি পেতে এই খালের মুখে স্থাপন করা হবে রেগুলেটর। সারা বছর শুকনো মৌসুমের জন্য ওই পানিটা ব্যবহার করতে পারি। এই একই প্রকল্পের আওতায় 6 ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হবে, সাথে তার যতটুকু অ্যাপ্রোচ রোড সেটাও প্রতিরক্ষা কাজ আকারে করা হবে। এই প্রকল্পের আওতায় কাহালুরের রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নের কৃষক সেচ সুবিধা পাবে, বাড়বে উৎপাদন। খালটা করলে আমাদের সুবিধা হবে, একটা মানে পানি থাকবে, ডাঙ্গা জমিলাতে পানি দেওয়ার সুবিধা হবে। ফসল পানি আনতে পারতাম না, অনেক ফসল পানি নষ্ট হয়ে যেত বন্যা হলে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল না, আর এটা খনন করলে দ্রুত পানিটা নিষ্কাশন হবে। একই দিনে একই সঙ্গে আরো 53 জেলার মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি দিয়েছে সরকার। অর্থের কোনো অপচয় যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে, এমন হুঁশিয়ারি দিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, খাল খনন নিয়ে কোনো দুর্নীতি বা লুটপাট তারেক রহমানের সরকার বরদাস্ত করবে না। 54টা খাল খনন অথবা পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া খালটি যখন উদ্বোধন করবেন, এর পাশাপাশি অন্যান্য জেলায় মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ বিভিন্ন জেলায় এই কর্মসূচি হাতে নিয়েছেন, উদ্বোধন করবেন। আজও জ্বালানি তেল নিতে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। অধিকাংশ পাম্পেই তেল দেয়া হচ্ছে না। তাদের দাবি, চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, ফলে যা পাওয়া যাচ্ছে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, তেল নেয়ার ক্ষেত্রে এখন আর রেশনিং ব্যবস্থা থাকছে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। পরিকিমরি করে সবাই ছুটতে শুরু করে ফুয়েলিং স্টেশনগুলোতে, আর এখানেই শুরু হয় বিপত্তি। যার প্রয়োজন নেই তিনিও লাইন দিয়েছেন পাম্পের সামনে, শঙ্কা যদি তেল না পাই। সংকট নেই বলে সরকারের ঘোষণাও তাদের আশ্বস্ত করতে পারেনি। অবশ্যম্ভাবী রূপেই পাম্পগুলো চাহিদা পূরণে পড়েন বিপাকে, যা কাটানো যাচ্ছে না এখনো। এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11:30 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই। আর গ্রাহক উল্টো তেল না পেয়ে বিপাকের পাশাপাশি ক্ষুব্ধ ও বিরক্ত। আমার কাছে আসলে বিষয়টা গোলাশা লাগতেছে। 3টা পাম্পে গেছি, এ পর্যন্ত কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। প্রচুর পরিমাণে তেল আছে, যেমন ঘাটতি নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মালিকরা একটা সিলিন্ডার করতেছে। মানুষের এই তাড়াহুড়োর কারণে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে। অবশ্য রবিবার এই ব্যবস্থা তুলে নেয়ার ঘোষণা এলো। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। এরই মধ্যে তেলবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, আসছে আরও কিছু। তাছাড়া রাশিয়ার তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় শঙ্কার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
পবিত্র ঈদ উল ফিতরের এখনো প্রায় এক সপ্তাহ বাকি, তবে এরই মধ্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। রবিবার সকাল 10টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে 18টি ট্রেন। যাত্রীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় স্বস্তি জানান অনেক যাত্রী। দেশের বিভিন্ন রুটে আজ কমলাপুর স্টেশন থেকে 54টি ট্রেন ছেড়ে যাচ্ছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগও নেই। অগ্রিম টিকিট বহাল আছে, অর্থাৎ সড়ক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোনো যানজটের তৈরি না হয়। তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি এবং সেখানে সার্বক্ষণিকভাবে কাজ চলছে। ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই সুযোগে অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাঁকা বাসায় সার্বিক নিরাপত্তা সহ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। এবারও ঈদে লম্বা ছুটি, তাই আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। ছুটির সময় ফাঁকা রাজধানীতে সব অপরাধ অঘটন ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বাকি ফোর্স মোতায়েন করা হবে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও আব্দুল্লাহপুর বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা পুলিশের নজরদারিও জোরদার থাকবে। সকাল থেকে 7টা 8টা থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর-ঝক্কর বাস চলাচল সহ নানা অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে লক্কর-ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে, সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বাসা ছেড়ে যাওয়ার আগে কতগুলো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নিবে, অসুবিধা কি বলে ক্ষেত্রে বিশেষে থানা রাখতে পারে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট। সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত ডিউটি করছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যানজট, মাদক ও জলাবদ্ধতা নিরসন করে জনবান্ধব নগরী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকেরা। রবিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তারা। বলেন, ডেঙ্গু মোকাবেলায় সর্বাধিক প্রাধান্য দেবেন তারা। সিটি কর্পোরেশন যেন জনতার কাছে আস্থার জায়গা হতে পারে, সেই বিষয়ে কাজ করার কথা জানান নতুন প্রশাসকরা। 5 জন প্রশাসকই নিজ নিজ জায়গা থেকে দেশের নানামুখী সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা মোকাবেলার জন্য কর্মসূচির কথা ব্যক্ত করেন। জলাবদ্ধতা, যানজট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা আপাতত এই 3টাকে, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে, সেটাকে মাথায় রেখে আমরা একটা ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আমাদের সিদ্ধান্ত দিয়েছেন, প্রতি এলাকায় আমরা কমিটি করে দিয়ে ওয়ার্ডে ডেঙ্গুর বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ কমিটি করে তুলব। আমরা একটি পরিচ্ছন্ন নগরী করতে চাই, একটি সবুজ নগরী করতে চাই, একটি যানজট মুক্ত নগরী করতে চাই। সবসময় যেন জলাবদ্ধতা না থাকে সেই পরিকল্পনা আমরা নিব। আসলে একটি একটি করে আমাদের করতে হবে, শুধু মুখে বলা নয়, কাজ করে যেন বাস্তবায়ন হয় সেই কাজ করবে ইনশাআল্লাহ। স্নাতকোত্তর পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নেবে সরকার, কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে বৈষম্য কমে আসবে। এ সময় নারী ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, শিশু স্বাস্থ্য ও নারীর অধিকার প্রতিষ্ঠা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুষ্ঠানে সুরভি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দবানু এবং নারী অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নেবে।
চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও নিয়োগে অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য সংস্থাটির উপপরিচালক নাজমুত ছায়াদাতকে প্রধান করে 4টি কমিটি গঠন করা হয়েছে। দুদকের প্রাথমিক তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বিশেষ করে তিনি যখন শিপিং কর্পোরেশনের এমডি ছিলেন তখন 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কেনা হয় মাত্র 4টি। এর ফলে প্রকল্পে প্রায় 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে 1,538 কোটি টাকা বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে নথিপত্র তলব সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে দুদকের অনুসন্ধানকারী দল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করে। রমজান মাস ইফতারের সময় এ সময় শেরপুরের মানুষের পাতে চায় ঐতিহ্যবাহী ডালের আবৃত্তি। দেখতে জিলাপির মতো হলেও স্বাদ আর তৈরির প্রক্রিয়া একেবারেই আলাদা। ইফতারিতে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের কাছে এই মিষ্টির আছে আলাদা কদর। রোজায় সারাদিন সংযমের পর বাহারি ইফতার। পরিবার পরিজন, আত্মীয় স্বজন আর বন্ধুদের নিয়ে তৈরি হয় ভ্রাতৃত্বের বন্ধন। ভোজন রসিক বাঙালির ইফতারে থাকে নানা পদ। তবে শেরপুরে ইফতারের প্রচলিত খাবারের পাশাপাশি পাতে থাকা চাই ঐতিহ্যবাহী ডালের আমিত্তি। দেখতে জিলাপির মতো হলেও স্বাদ আর তৈরির প্রক্রিয়া ভিন্ন। রমজানে এই মিষ্টির চাহিদা বাড়ে কয়েকগুণ। সারা বছর পাওয়া যায়, শুধু রোজাতে আর পূজাতে এই জিনিসটা পাওয়া যায়। মাসকালাই ডালে যেমন শেরপুরের অতুলনীয় একটা প্রসিদ্ধ খাবার। আমিত্তির মূল উপাদান মাসকলাইয়ের ডাল আর চালের গুঁড়ো। প্রথমে ডাল ভিজিয়ে বেটে তার সাথে মেশানো হয় চালের গুঁড়ো। এরপর তেলে ভেজে চিনি শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু মিষ্টি। রামাতি ভিজা লাগে, ডালে ভিজা লাগে, ভিজা হেরা পরে বেলাখন ভিজা হেরা পরে মাঝে দোয়া লাগে, দই হেরা পরে মিশিং দিয়ে লাগে, মিশিং ভাঙে হেরা পরে ফেটি মারা লাগে। এই আমিত্তিটা শুরু হয়েছে ব্রিটিশের পতনে পাকিস্তান আমলে। এই আমার বাবা প্রথম কানাইলাল ঘোষ সেই প্রথম রোজায় শুরু করলেন, দিন দিন তা প্রসার পেয়ে গেল। ইফতারে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের কাছে এই মিষ্টি বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। আসিফ খান, ডিবিসি নিউজ। সেবিকার ভুলে মাত্র 5 মিনিটের ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 2 রোগীর। এতে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। ঘটনার সত্যতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুয়াকাটার খাদিজা আক্তারের স্বপ্ন ছিল মা শেফালি বেগমকে নিয়ে ঈদ করবেন সমুদ্রের পাশে। সে স্বপ্ন এখন তার চোখে বিষাদের মেঘ হয়ে জমেছে। রবিবার সকালে টিউমার অপারেশনের আগে ভুল পদ্ধতিতে দেয়া ইনজেকশন কেড়ে নিয়েছে 60 বছরের শেফালির প্রাণ। ইনজেকশন দেওয়ার সাথে সাথে নিলই গেছে, ডললে পড়ে গেছে, পরার লাগে পরান গেছে। তো ওই রুগীরও মারছে এরকম করে একই ইনজেকশন, ওই রুগীর যে ইনজেকশন আমার আম্মুর হ্যাঁ ইনজেকশন হ্যারে দিয়ে শরীরে যাইতে নাই পরান গেছে, এরে দিয়ে শরীরে যাইতে না আরও পরান গেছে। মাত্র 5 মিনিটের ব্যবধানে পাশের বেডেই ঘটে ঘটনার পুনরাবৃত্তি। থাইরয়েড অপারেশনের আগে বরিশালের কাশীপুরের হেলেনা বেগমকেও ইনজেকশন দেন ওই সেবিকা। 6:45টার দিকে মারা যান তিনিও। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন স্বজনরা। উনি শুইতেও পারে নাই, মানে ওনার মেয়ে শুধু নাকি বলছে যে আমার একটু ধর, ওই অবস্থা উনি মৃত্যুবরণ করছে। ওই রোগী আগে মারা গেছে, তারপরে এই রোগী ইনজেকশন করা হয়েছে। বাংলাদেশে এটার বিচার হবে না, আর এর জন্য কিছু হবে না। যে জায়গা বাংলাদেশে 5 বছরের শিশু ধর্ষণের বিচার হয় না, 90 বছরের বৃদ্ধ ধর্ষণের বিচার হয় না, এখানে এটার বিচার আমরা কোনোভাবেই আশা করি না। ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক জানান, 2 জন সেবিকাকে বহিষ্কারের পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমরা 2টো পদক্ষেপ নিচ্ছি। অলরেডি 2 সিস্টারকে আমরা করব, মানে সাময়িক বহিষ্কার করে অলরেডি আমাদের তদন্ত কমিটি করে ফেলেছি। আমি আজকের মধ্যে তারা রিপোর্ট দেবে। এটা একদম ট্রান্সপারেন্ট সত্য, এখানে তার কোনো সময় লাগবে না। গলায় টিউমার নিয়ে গত 8 মার্চ শেফালি বেগম ও থাইরয়েডের সমস্যা নিয়ে গত 22 ফেব্রুয়ারি হেলেনা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। জিয়াদ মাহমুদ,
ডিবিসি নিউজ, বরিশাল। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিবাদে ভোলায় শোভাযাত্রা ও প্রতিবাদ সভা হয়েছে। বিশ্ব ভোক্তার অধিকার দিবস উপলক্ষে সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে একটি শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি ও মজুতদারির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। এতে সাধারণ ভোক্তা চরম ভোগান্তিতে পড়ছেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। নাটোরের বড়াই গ্রামে শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফা খাতুন, আসাদুল ইসলাম, আব্দুর রশিদ ও জিহাদ আলী। 2020 সালের 15 জুন বিলের মধ্যে থেকে হাত পা পাট দিয়ে বাঁধা অবস্থায় মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িতদের নাম প্রকাশ করে আরিফা। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। যানজট ও ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় মহাসড়কের উভয় পাশে ফুটপাত ও সড়ক দখল করে বসানো শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, পদুয়ার বাজার এলাকা যানজট প্রবণ। সামনে ঈদ থাকায় এই জট আরও বাড়লে ঘরমুখো মানুষের ভোগান্তিতে পড়বে। তাই সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের 2 শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিলে দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করেন ব্যবসায়ীরা। দুপুর 2টার মধ্যেই সরিয়ে নেওয়া হয় 2 শতাধিক স্থাপনা। এতে অপরিকল্পিত স্থাপনায় বস্তির মতো গড়ে ওঠা জায়গাটি অনেকটা অচেনা রূপ নেয়। কক্সবাজার সৈকতে যেই 3টি পয়েন্টে বেশি পর্যটক সমাগম হয়, সেগুলোর সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনান। সুগন্ধা পয়েন্টের পর লাবণী এবং কলাতলির অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানান তিনি। এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা বেশিরভাগই জেলা প্রশাসনের অনুমোদন এবং সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করছিলেন। তাদের কোনো প্রস্তুতির সুযোগ দেওয়া হয়নি। যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের ইস্পাহান ও লেবাননে হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের খার্ক দ্বীপে হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে পরিস্থিতিও জটিল হচ্ছে। ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে হামলার পর হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার রাতে ইসরায়েলের আবিবিম বেরাকে সেনাদের লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের 47টি স্থানে হামলা চালিয়েছে তারা। ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র, ইসরায়েলও। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার ভিডিও প্রকাশ করেছে। এছাড়া ইরানি মহাকাশ সংস্থার প্রাথমিক গবেষণা কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কারখানাতে হামলার দাবি করেছে আইডিএফ। ইস্পাহানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হন বেশ কয়েকজন। হামলায় হতাহতের ঘটনা ঘটে দক্ষিণ লেবাননেও। এদিকে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি। প্রস্তাব সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে এক বার্তায় চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। এই আহ্বানের পর ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। অন্যদিকে যুক্তরাজ্য নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।
খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।